আচ্ছা, আর্থিক সাফল্য কি আসলেই শুধু ভাগ্যের খেলা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? প্রায় দেখা যায় আমাদের কয়েকটা সাধারণ কিন্তু খুব ক্ষতিকর অভ্যাস আর্থিক উন্নতির পথে একদম কাটা হয়ে দাঁড়ায়। তো চলুন এই আলোচনায় আমরা সেই অভ্যাসগুলো একটু চিনে নিই আর দেখি কিভাবে এগুলো থেকে বের হওয়া যায়। কেন যেন মনে হয় সম্পদ গড়াটা নাগালের বাইরে, তাই না? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই ঘোরে। মাস শেষে বেতনের টাকাটা যে কোথায় উড়ে যায় তার কোনো হিসেবই মেলে না। আর টাকা জমানো, সে তো একরকম স্বপ্নই মনে হয়। এই অনুভূতিটা খুব পরিচিত, কিন্তু আসল কারণটা কি? আর এখানেই আসল কথাটা। সম্পদ গড়া কিন্তু আয় বা ভাগ্যের উপর অতটা নির্ভর করে না যতটা করে আমাদের অভ্যাসের ওপর। মানে ভালো আর্থিক অভ্যাসই কিন্তু দিনের শেষে বড় একটা পার্থক্য করে দেয়। আর আজকের এই আলোচনাটা ঠিক এই ব্যাপারটাকে নিয়েই। আচ্ছা, চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি আমরা একজন অভিজ্ঞ অ্যাকাউন্টেন্টের দৃষ্টিকোণ থেকে জানব ঠিক কোন অভ্যাসগুলো আমাদের অজান্তেই পকেট খালি করে দিচ্ছে। যে কোনো কিছু বদলানোর প্রথম ধাপই হল সমস্যাটাকে চেনা, তাই না? আর্থিক স্বাধীনতার পথে এগোতেও ঠিক তাই। সবার আগে ওই অভ্যাসগুলোকে চিহ্নিত করতে হবে যেগুলো আমাদের পেছনে টেনে ধরছে। বলতে পারেন এটা একরকম নিজেকে চেনার যাত্রা। সবচেয়ে জরুরি আর একদম মৌলিক যে ধারণাটা, সেটা হলো নিজেকে আগে অর্থ প্রদান করা। এর মানে কি? মানে হলো অন্য কোনো খরচ করার আগেই নিজের জমানোর টাকাটা আলাদা করে ফেলা। বিশ্বাস করুন, এই একটা কাজ আর্থিক মানসিকতায় বিশাল এক পরিবর্তন এনে দেয়। এই স্লাইডটা দেখুন, কি সহজভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। বেশিরভাগ মানুষ কি করে, বেতন পেয়েই সব বিল আর খরচ মিটিয়ে ফেলে, আর তারপর যদি কিছু বাঁচে সেটা জমায়। কিন্তু যারা সম্পদ গড়তে চায় তাদের অভ্যাসটা ঠিক উল্টো। তারা প্রথমে নিজের জমানোর টাকাটা সরিয়ে রাখে, তারপর বাকি টাকা দিয়ে খরচ চালায়। ভাবুন তো, শুধু এই ছোট্ট একটা অদল বদল, কিন্তু এর প্রভাব বিশাল। আর পদ্ধতিটা কিন্তু একদম সহজ। বেতন পাওয়ার সাথে সাথেই অন্য কোনো খরচের কথা ভাবারও আগে অন্তত 10% টাকা নিজের সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। তারপর যে টাকাটা বাকি থাকলো সেটা দিয়ে মাস চালানোর প্ল্যান করুন। এই কথাটা একবার ভেবে দেখুন তো। আপনার সঞ্চয়কে একটা বিল হিসেবে দেখুন। এটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল। দারুণ না? নিজের সঞ্চয়টাকে আর ঐচ্ছিক কোনো ব্যাপার ভাববেন না। এটাকে দেখুন সবচেয়ে জরুরি বিল হিসেবে। যেমন বাড়ি ভাড়া বা ইলেকট্রিক বিল দিতেই হয়, ঠিক সেভাবেই নিজের ভবিষ্যতের জন্য জমানোর বিলটাও আগে শোধ করুন। আচ্ছা, এবার আসি এমন একটা ব্যাপারে যা অনেকের টাকা জমানোর স্বপ্নকে একেবারে ঘুরিয়ে দেয়। সেটা হলো ঋণ, বিশেষ করে হাই ইন্টারেস্টের ঋণগুলো। এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মধ্যে বড় একটা ফুটোর মতো, যেখান দিয়ে অনবরত টাকা বেরিয়ে যেতে থাকে। শুধু এই সংখ্যাটা একবার দেখুন, 22%। এটা হলো ক্রেডিট কার্ডের গড় সুদের হার। এর মানে কি? মানে হলো ক্রেডিট কার্ডের ধার যদি সময়মতো শোধ না করা হয়, তাহলে খরচের ওপর বিশাল অঙ্কের সুদ জমতে থাকে। আর এই চক্র থেকে বের হওয়া যে কি কঠিন। আর এটা বোঝা খুব দরকারি যে ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর বিজনেস মডেলটাই কিন্তু এরকম। তারা আসলে চায় যেন গ্রাহকরা পুরো বিল সময়মতো শোধ করতে না পারে, কারণ তাদের লাভের সিংহভাগই আসে এই চড়া সুদ থেকে। তো এই ঋণের জালে জড়ানো মানে সোজা কথায় তাদের পকেট ভরানো। এই নিয়মটা দেখুন, এটা কিন্তু খুব কাজের একটা গাইডলাইন হতে পারে। মানে কিছু কেনার আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, এটা কি আমি এখনই ক্যাশ টাকা দিয়ে কিনতে পারবো? উত্তর যদি না হয়, তাহলে খুব সম্ভবত ঋণ করে ওটা কেনা ঠিক হবে না। আরেকটা বড় ফাঁদ আছে, যেটার নাম লাইফস্টাইল ইনফ্লেশন। ব্যাপারটা খুব সোজা। যখনই আয় বাড়ে, আমাদের খরচও বেড়ে যায়। নতুন গাড়ি, বড় ফ্ল্যাট, দামি ফোন, এসবের পেছনে টাকা উড়তে থাকে। ফলে কি হয়? আয় বাড়ার পরও মাস শেষে জমানোর মতো কিছুই থাকে না। আর মানুষ এভাবেই আয় ব্যয়ের একটা চক্রে আটকে পড়ে যায়। তো এতক্ষণ আমরা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম, মানে কিভাবে খরচ কমানো যায় আর ঋণ এড়ানো যায়। কিন্তু সম্পদ গড়ার জন্য পুরো সমীকরণের দুটো দিক আছে। এবার আমরা একটু অ্যাটাকিং স্ট্র্যাটেজির দিকে নজর দেব, মানে কিভাবে আয় বাড়ানো যায়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। টাকা বাঁচানোর কিন্তু একটা লিমিট আছে, তাই না? আয়ের চেয়ে বেশি তো আর বাঁচানো যায় না। কিন্তু টাকা আয় করার কোনো লিমিট নেই। এর সম্ভাবনা কিন্তু অসীম। তাই সত্যিকারের সম্পদ গড়তে হলে শুধু জমানোর দিকে তাকালেই হবে না, আয় বাড়ানোর উপায়ও খুঁজে বের করতে হবে। আর আয় বাড়ানোর কিন্তু অনেক রাস্তা খোলা আছে। যেমন ধরুন, কর্মক্ষেত্রে বেতন বাড়ানোর জন্য কথা বলা, নিজের কোনো স্কিলের উপর ভিত্তি করে একটা সাইড বিজনেস বা ফ্রিল্যান্সিং শুরু করা, অথবা বিনিয়োগের মাধ্যমেও কিন্তু আয়ের নতুন একটা স্রোত তৈরি করা সম্ভব।
আসল কথা হলো বসে থাকলে চলবে না, সক্রিয়ভাবে আয়ের পথ খুঁজতে হবে। চলুন এবার কয়েকটা অ্যাডভান্সড কিন্তু অসম্ভব শক্তিশালী কৌশলের দিকে তাকাই, যেগুলো লম্বা সময়ে সম্পদ তৈরিতে বিশাল একটা ভূমিকা রাখে। আর সেগুলো হলো ট্যাক্স আর ইনভেস্টিং। একটু ভাবুন তো, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় খরচ কোনটা? বাড়ি, গাড়ি, নাকি ছেলেমেয়ের পড়াশোনা? উত্তরটা শুনলে কিন্তু অনেকেই অবাক হবেন। হ্যাঁ, উত্তরটা হলো ট্যাক্স। সারা জীবনে একজন মানুষ তার আয়ের একটা বিশাল, সত্যি বিশাল অংশ কর হিসেবে দিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামায় না। তবে একটা কথা পরিষ্কার করে বলি, ট্যাক্স কমানো মানে কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়া নয়, বরং আইন মেনে সরকারের দেওয়া সুযোগ সুবিধাগুলো কাজে লাগানো। যেমন এমন কিছু ইনভেস্টমেন্ট আছে যেখানে ট্যাক্স ছাড় পাওয়া যায়, সেগুলোতে টাকা রাখা, বা ধরুন ট্যাক্সের নিয়মগুলো ভালো করে জেনে সেই অনুযায়ী প্ল্যান করা। এতে কিন্তু হাতে থাকা টাকা অনেক দ্রুত বাড়ে। আর সবশেষ কৌশলটা হলো বিনিয়োগ। আর এখানে সবচেয়ে বড় ভুল কোনটা জানেন? অপেক্ষা করা। অনেকেই ভাবেন আমার তো তেমন টাকা নেই, বা আমি তো বিনিয়োগের কিছুই বুঝি না। কিন্তু বিনিয়োগের আসল শক্তিই হলো সময়। যত তাড়াতাড়ি শুরু করা যায়, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদুতে আপনার জমানো টাকা তত দ্রুত গতিতে বাড়তে থাকবে। তো এতক্ষণ আমরা যে অভ্যাসগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে কোনো নিয়মের বেড়াচাল বা বিধিনিষেধের তালিকা হিসেবে দেখবেন না, বরং এগুলোকে দেখুন আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার একটা পরিষ্কার রোড ম্যাপ হিসাবে। আসলে দিনের শেষে পুরো বিষয়টাই হলো একটা পছন্দের। আজকের ছোট ছোট শখ বা ইচ্ছাকে কিছুটা সামলে ভবিষ্যতের বড় আর্থিক স্বাধীনতার জন্য বিনিয়োগ করা। এই অভ্যাসগুলো বদলানো মানে কিন্তু নিজের আর্থিক ভবিষ্যতের স্টিয়ারিংটা নিজের হাতে তুলে নেওয়া। তাহলে এই পুরো আলোচনার শেষে এবার নিজেকে প্রশ্ন করার পালা। আর্থিক স্বাধীনতার পথে প্রথম পদক্ষেপ হিসেবে আজ কোন অভ্যাসটা বদলানোর সিদ্ধান্ত নেওয়া যায়?